বৈঠকে বিলিয়ন ডলার অনুদান সহ ৬টি সমঝোতা সই। জাপানের বেসরকারি খাত থেকে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। সংস্কারের নামে বিদেশি লোক আমদানি করে নির্বাচন বিলম্বিত করছে সরকার, বলছে বিএনপি। অহেতুক দোষারোপের রাজনীতি করার অভিযোগ। নিরাপত্তাহীনতার অজুহাতে কর্মবিরতিতে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের নার্স চিকিৎসকরা, সেবা কার্যক্রম ব্যাহত। এবং দুদিনের টানা বৃষ্টি এবং ঈদের মধ্যেও স্থিতিশীল রাজধানীর বাজার। এখনো জমে ওঠেনি পশুর হাট, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। এবার বিস্তারিত। টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এতে বাংলাদেশের জন্য $1 বিলিয়ন বেশি অনুদানের ঘোষণা সহ 6টি সমঝোতা স্মারক সই হয়। এ সময় রোহিঙ্গা সংকটে বাংলাদেশের ভূমিকা প্রশংসা করেন জাপানের প্রধানমন্ত্রী। এদিকে এক গোলটেবিল আলোচনায় নতুন বাংলাদেশ গড়তে জাপানি কোম্পানিগুলোর সহায়তা এবং আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। শুক্রবার জাপানের টোকিওতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই নেতা। আলোচনায় উঠে আসে ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়টিও। এ সময় বাংলাদেশের টেকসই উন্নয়ন এবং অবকাঠামো উন্নয়নে জাপানের চলমান সহযোগিতার প্রশংসা করেন অধ্যাপক ইউনূস। জবাবে রোহিঙ্গা সংকটে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন দেশটির প্রধানমন্ত্রী। এদিকে সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়। সেখানে এক বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব ব্যবস্থাকে কেবল মুনাফাভিত্তিক কাঠামোতে পরিচালিত করা চলবে না। এমন সমাজ গড়তে হবে যেখানে সৃজনশীলতা, সহযোগিতা ও মানবিক মূল্যবোধই হবে উন্নয়নের চালিকা শক্তি। People have less profit, no profit, then. So the continuous force of profit pushes you to get all the wealth to yourself. No matter which country, which economy you take, wealth is fast approaching the people at the top. So few people on the top, a few percentage of people in the top, they accumulate all the wealth the nation has. Very little is distributed down the line. এছাড়া টোকিওতে ব্যবসায়ীদের অংশগ্রহণে এক গোল টেবিল বৈঠকে যোগ দেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। সেখানে নতুন বাংলাদেশ গড়ে তুলতে জাপানি বিনিয়োগকারীদের কাছে সহযোগিতা চান তিনি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ। নির্বাচন নিয়ে বিএনপিকে অহেতুক দোষারোপ করা হচ্ছে অভিযোগ করে প্রধান উপদেষ্টা নিজেই নির্বাচন চান না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর খোদ স্বৈরাচারও দেশের মানুষকে জাতীয়তাবাদী চেতনা থেকে বিচ্যুত করতে পারেনি বলে দাবি করলেন স্থায়ী কমিটির আরেক সদস্য এজেডএম জাহিদ হোসেন। সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীতে রাজধানীর শেরেবাংলা নগরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসেন দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা। এ সময় তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে বলে জানান তৃণমূলের নেতারা। বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য যে প্রথম যে সত্য প্রায়োরিটি সেটা হলো ডেমোক্রেসি। সরকারকে যে দায়িত্ব দেওয়া হয়েছে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন দায়িত্ব, এই দায়িত্ব যেন ওনারা যথাযথভাবে পালন। 3টি নির্বাচনে ভোট দিতে পারে নাই বলে মানুষের মধ্যে গণ অভ্যুত্থানের স্পিরিট জাগ্রত হয়েছিল। দীর্ঘদিনের নিপীড়িত মানুষের
ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল গণঅভ্যুত্থান। খোঁড়া অজুহাতে নির্বাচন বিলম্বিত না করে জনগণের মনের ভাষা বোঝার পরামর্শ দেন দলটির কেন্দ্রীয় নেতারা। অতি সত্বর বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে একটি পরিচ্ছন্ন নির্বাচন দিন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিন এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করুন। একটি মহল সংস্কারের কথা বলে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এক দল থেকে বহুদলীয় রাজনীতির যে সূচনা, বাংলাদেশের সেই ৭৯ সেই সংসদের কথা চিন্তা করেন, সেই নির্বাচনের কথা চিন্তা করেন, জনগণের অধিকার জনগণকে ফেরত দিয়েছিলেন। পলায়নকৃত স্বৈরাচার কর্তৃত্ববাদী সরকার অনেক কিছু পরিবর্তন করতে পারলেও বাংলাদেশি জাতীয়তাবাদ সেটি কিন্তু মুছে ফেলতে পারে নাই। আর সংস্কারের নামে বিদেশ থেকে লোক আমদানি করেও তা বিলম্বিত করা হচ্ছে বলে অভিযোগ করেন স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস। বিদেশি লোককে আমদানি করেছেন সংস্কার করার জন্য, আবার এই সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে তারা আজকে আর নির্বাচন করতে চায় না। নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যে করতে হবে, আর নির্বাচন করতে না চান সেটা দায় দায়িত্ব। এ সময় সরকার প্রধানের নানা বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নিরাপত্তাহীনতার অজুহাতে কর্মবিরতিতে গেছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। এতে পুরোপুরি স্থবির হয়ে পড়েছে চিকিৎসালয়টির সব ধরনের সেবা কার্যক্রম। চিকিৎসা ও ওষুধপথ্য বিতরণ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন আবাসিক রোগীরা। এমন পরিস্থিতিতে কেউ কেউ হাসপাতাল ত্যাগ করলেও দূর দূরান্তের অনেক রোগী বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের আহত ব্যক্তিদের সংঘর্ষের জেরে গত বুধবার সকাল থেকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে অচল অবস্থা। পরিস্থিতি জানতে চাইলে জুলাই আন্দোলনের আহতরা তাদের উপর হামলা ও ওয়ার্ড ভাঙচুরের অভিযোগ তোলেন। আমার মারা অবস্থায় এক পর্যায়ে দেয়া সেনাবাহিনীর একজন আমার বলতেছে, তোকে হাসনাত কোথায়? ওই দিন না তোরা একটা মিটিং করছিলি যে অকান্না হাসনাত, তোরা না বলছিলি হাসনাত হাসনাত। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দৃষ্টি হারানো ব্যক্তিরা জানালেন চলমান বৈষম্যের কথা। তারা কি ধরনের কর্মবিরতিতে তারা ভালো জানে, তারা নাকি নিরাপত্তা চাই। তাদের মূলত উদ্দেশ্য হচ্ছে তাদের দুর্নীতি বন্ধ হয়ে আসে। যে বৈষম্যের জন্য আমরা চোখ হারাইছি, আমার 22,000 ভাই আহত হয়েছে, 2022 শহীদ হয়েছে। ওই বৈষম্য যদি আবার ফিরে আসে এটা তো আমরা সহ্য করতে পারবো না। এমন অবস্থায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন আহতদের দেখতে আসা 24-এর অভ্যুত্থানে শহীদের স্বজনরাও। অতি কষ্টে বলতে হচ্ছে আমাদের সন্তানরা চলে গেছে, হয়তো আমরা অনেক দিক দিয়ে বেঁচে গেছি, কারণ যে সন্তানরা এখনো জীবিত আছে তাদেরকে আমরা হারাতে চাই না। তাদের সুচিকিৎসা, সুবিচার এবং তাদের পুনর্বাসন এটা অতীব জরুরি। আমরা সবাই সন্তানদের ভুলকে ক্ষমা করে দিয়ে তাদের চিকিৎসার জন্য তারা আসুক, এইটুকু আমি আহ্বান করব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের অনেকে সেবা বঞ্চিত হয়ে শয্যা ত্যাগ করেছেন, কেউ বা নিরুপায় হয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। 3 দিন ধরে আন্দোলন চলছে, কেন খাবার পাচ্ছি না, কেন নার্স নাই, কেন ডাক্তার নাই, সব মানে একদম বন্ধ। অনেক দূর থেকে আসছে এখানে চিকিৎসা নেওয়ার জন্য। ঈদের আগে আমাদের চিকিৎসাটা হইলে আমরা সুস্থ হয়ে যেতে বাড়িতে যেতে পারি। চিকিৎসক থেকে পরিচ্ছন্নতা কর্মী সবাই কাজ বন্ধ রাখায় আক্ষরিক অর্থেই হাসপাতালটি অচল হয়ে পড়েছে। রাষ্ট্রের বৃহত্তম এই চক্ষু চিকিৎসালয়টি অচল অবস্থা কাটিয়ে খুব শীঘ্রই পুরোদমে চিকিৎসা কার্যক্রম শুরু করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি তুলেছেন সর্বস্তরের রোগীরা। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় বাজেটে আসন্ন ঈদ ঘিরে বাজারে দাম বৃদ্ধির প্রবণতা না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। কয়েক সপ্তাহ আগের দামে স্থিতিশীল আছে চাল, ডাল ও ডিম সবজির বাজার। আর কেজিতে অন্তত 50 টাকা কমেছে মুরগির দাম। 1 মাস আগে বৃদ্ধি পাওয়া এলাচ সহ সব রকম মশলাও বিক্রি হচ্ছে আগের দামেই। বৈরী আবহাওয়ায় ছুটির দিনেও জমে ওঠেনি রাজধানীর পশুর হাটগুলো। ঈদের সপ্তাহখানেক সময় থাকলেও ক্রেতার উপস্থিতি ছিল হাতে গোনা। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর দাম কম বলা হলেও হাটের চিত্র ভিন্ন বলে অভিযোগ করেন অনেকে। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন।
দরজায় করা নাড়ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর হাটগুলোতে পশু নিয়ে আসছেন বিক্রেতারা। হাটে প্রচুর পরিমাণ গরু ছাগল থাকলেও বৈরী আবহাওয়ার কারণে ছুটির দিনেও তেমন জমজমাট হয়নি গাবতলীর পশুর হাট। বিক্রেতারা বলছেন বাজারে ক্রেতা কম। ভাই গরুর দামের মতো কাস্টমার নাই এখন বর্তমান হাটের ভিতরে। দাম করতেছে যাত্রা কথা নেই, কি করছে 200 মাল করতেছে 150, 300 মাল করতেছে 200। মনে হচ্ছে যে আজকে বাজার লাগতে পারে, তা এখনো তো কোনো ক্রেতা ভাব নাই। ব্যবসায়ী ব্যবসাটাই আমাদের কাছে উত্তম, মানে কুরবানির ব্যবসাটা কষ্ট ভাই, গাড়ি ভাড়া বেশি, হাটের চেক বেশি, সব দিক থেকে বেশি, মানে একটা অশান্তি কষ্ট মানে ভোগ করা লাগে। বাজার মনে হয় বেশি সম্ভব তো আজকে শুক্রবার যাচ্ছে, আজকেতেই লাগা উচিত। ধানের পরে কবে থেকে কিনা বেচা আরম্ভ হবে আল্লাহ জানে। গরু তো এলাকায় কিনতে পাই না, কিন্তু বাজার তো খারাপ। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর দাম কম প্রচার করা হলেও হাটের চিত্র ভিন্ন। ইউটিউবের মধ্যে দেখা বড় বড় গরু এতটা কিন্তু আসলে যে মার্কেট যখন বাজারে আইলাম, বাজারে আওয়ার পরে কিন্তু ওইটার সাথে একটু মিল কম। কোরবানির গরু ভালোই হয়েছে, তো আমার অফিস কলিকের গরু, আমি আজকে ওনার সাথে আসছি, বাট 41 দিয়ে আমরা এই গরুটা নিয়েছি। দাম মোটামুটি, এত বেশিও না কমও না। এদিকে দেশের বিভিন্ন জেলা থেকে গাবতলীর পশুর হাটে আসতে শুরু করেছে ছাগল, ভেড়া ও দুম্বার মতো কুরবানির পশু। সাতক্ষীরা থেকে নিয়ে আসছি, চাওয়া দাম 6 লাখ, 5 লাখ হলে বিক্রি করব। ছাগলের দাম এখন একটু কম ভাই, মানে কাস্টমার নাই, বৃষ্টি বদল কেনা বাস একটু কম। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হচ্ছে। বর্তমানে এটি দেশের টাঙ্গাইল ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশজুড়ে আরও 4 দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে, তবে এতে ঝড় ঝঞ্ঝার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে উপকূলীয় এলাকা, আর রাজধানীতে টানা বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুররা। আবহাওয়া পরিস্থিতি জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ শামীম। শামীম, বৃষ্টিপাত সহ বরিশালের আবহাওয়ার পরিস্থিতি জানাবেন। নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, বিশেষ করে নদীর পার্বতী এলাকায়। আমি এখন আছি বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর পারে। আপনারা জানেন যে কীর্তনখোলা নদীর পাড়ের ঘেঁষা যে বস্তি কলোনি রয়েছে সেগুলো গতকাল রাতে প্লাবিত হয়েছে। অনেকেই আশ্রয় নিয়েছে বিভিন্ন স্থানে এবং বিভিন্ন জায়গায় পানি উঠে গেছে প্রচুর পরিমাণে এবং বাতাস ছিল, বৃষ্টিও ছিল। কিন্তু আজকে সকাল থেকে তেমন কোনো বৃষ্টি বা বাতাস তেমন কিছু পরিলক্ষিত হয়নি এবং আজকে রোদ উঠেছে। এবং আমি যদি আপনাদের একটু দেখাই যে এখন নদীর যে কি অবস্থা, নদী উত্তপ্ত অবস্থায় রয়েছে। নদী পানি বেড়েছে কারণ জোয়ার, কিছুক্ষণ আগেই জোয়ার এসেছে। জোয়ারের পানির কারণে মোটামুটি নদীর পার্বতী এলাকায় একটু প্লাবিত হয়েছে, কিন্তু তেমন কোনো চাপ নেই পানির। তবে বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, পানি এখন পর্যন্ত নামেনি। এবং আমি বরিশালের জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। যারা আশ্রয় নিতে চায় আমরা তাদেরকে আশ্রয় দেব এবং পরবর্তীতে যদি ঘূর্ণিঝড়ের প্রভাবে যদি আরো 2-1 দিন যায় বা কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে তারা ব্যবস্থা নেবেন। এছাড়া আমি বরিশালের বিভাগীয় কমিশনের সাথেও কথা বলেছি, তিনিও জানিয়েছেন ঘূর্ণিঝড়ের প্রভাবে যদি কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয় তারা ব্যবস্থা নেবেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ সংবাদ। শামীম, আপনাকে ধন্যবাদ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে আরো জানাচ্ছেন বুশরাত জাহান। জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ সহ অনেকে।
জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির সহ অনেকেই। শোক পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নাটোরে অনুষ্ঠিত হয় জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে অসহায় ও দরিদ্রদের মাঝে লুঙ্গি ও শাড়ি কাপড় বিতরণ করেন বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক মেয়র মুজিবুর রহমান। জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত, শোক র্যালি, আলোচনা সভার মধ্য দিয়ে পিরোজপুরের জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী। জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে সাতক্ষীরা জেলা বিএনপি। টাঙ্গাইলে দিনটি উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে প্রেস ক্লাবের সামনে আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বুশরাত জাহান, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে ৬৭ ফিলিস্তিনি। এতে আহত হয়েছে আরও প্রায় ২০০। এদিকে গাজায় ইসরায়েলের সমর্থনে মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। অন্যদিকে নাইজেরিয়ায় ভারী বর্ষণে ঘরবাড়ি ধসে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। গাজায় সামান্য খাদ্য পাওয়ার জন্য মানুষ পাগল প্রায়। ছিটে ফোটা যা ত্রাণ সেখানে যাচ্ছে তা পেতেই তাদেরকে আরেক যুদ্ধ করতে হচ্ছে। এই সংকটাপন্ন সময় নিরীহ মানুষদের ওপর হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে ইসরায়েলি সেনারা। ত্রাণ সংগ্রহ করতে আসা মানুষদের ওপরও নির্মমভাবে গুলি চালিয়ে অনেককেই হত্যা করছে তারা। এছাড়া গাজা জুড়ে এখনও বিমান এবং স্থল হামলাও অব্যাহত রেখেছে নেতানিয়াহু সেনারা। এই বর্বরতায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ২০০। টানা ১৯ মাস ধরে চলা এ বর্বরতায় প্রাণহানি ছাড়িয়েছে ৫৪,২০০। এদিকে গাজায় ইসরায়েলের সমর্থনে মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। প্রস্তাবটি যুদ্ধের অবসান সহ মূল দাবিগুলো পূরণ করেনি বলে অভিযোগ হামাস কর্মকর্তাদের। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল। নাইজেরিয়ায় ভারী বর্ষণে ঘরবাড়ি ধসে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। নাইজেরিয়ায় স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য মতে ভারী বৃষ্টিপাতে দুটি গ্রামে অন্তত ৫০টি বাড়ি পানিতে তলিয়ে গেছে। সেখানে এখনও ১০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। অন্যদিকে বিদেশি পণ্য আমদানিতে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের স্থগিতাদেশ অস্থায়ীভাবে বাতিল করেছেন মার্কিন ফেডারেল আপিল আদালত। এতে করে আমদানিকৃত পণ্যে আবারও শুল্ক পুনর্বহাল হয়েছে। একদিন আগেই যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালত ট্রাম্পের শুল্ক আদেশকে ক্ষমতা বহির্ভূত বলে ঘোষণা দিয়েছিলেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর। ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল আর সিনিয়র সহ সভাপতি হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। বিকেলে জরুরি বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে পিসিবির ৮ পরিচালকের চিঠি পাবার পর বোর্ডের সভাপতি পদে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে এনএসি। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে দেওয়া হয়। জরুরি বোর্ড সভা সহ নানা বিষয় জানাতে বিসিবি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসের আলী। জরুরি সভাটি কোন পর্যায়ে আছে এবং বোর্ডের নতুন সভাপতি নির্বাচনের অগ্রগতি আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে? জি তাসনুভা, বোর্ড সভা সেটি প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে কিন্তু আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু সভাপতি পদে নির্বাচিত হয়ে গেছেন। সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে যে এর সঙ্গে কিন্তু আরও সংশ্লিষ্ট বিষয়াদি মিটিংয়ে কিন্তু যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেসব কিছু কিন্তু জানানোর জন্য কিন্তু এই সংবাদ সম্মেলন কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তো সভাপতি পদে যে নির্বাচিত হয়েছেন সেটি হচ্ছে মূলত বিসিবির গঠনতন্ত্রের 13(2) ও
খ-এর 4 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু তিনি পরিচালক পদে আসীন হয়েছেন এবং এখান থেকে কিন্তু মূলত তিনি সভাপতি হবেন। এটি এখন কেবলমাত্র আনুষ্ঠানিকতা বাকি, কিন্তু মিটিংয়ের সিদ্ধান্ত মোটামুটি হয়ে গেছে এবং এটা একদম চূড়ান্ত। তো আরেকটি বিষয় হচ্ছে যে সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর কিন্তু আগে কিন্তু আমিনুল ইসলাম সাহেব গণমাধ্যমকে জানিয়েছেন যে তিনি কিন্তু মূলত তার লক্ষ্য থাকবে সভাপতি হবার পর যে নির্বাচন হবে সামনে অক্টোবরে, এই নির্বাচনটা যেন বিসিবির এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয় এবং এই সময়ের মধ্যে তিনি যে যত ধরনের বিসিবিতে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর লাঘব করার তিনি চেষ্টা করবেন। এদিকে কিন্তু পদচ্যুত হওয়া যে ফারুক সাহেব উনি কিন্তু একটি বিষয়ে ধোঁয়াশা রেখেই যাচ্ছেন, যে বিষয়টি হচ্ছে যে তিনি কিন্তু একবার বলেছেন যে তাকে যে সরানো হয়েছে, তিনি যে অভিযোগ করেছেন সেটি নিয়ে নাকি তিনি আইসিসিতে অভিযোগ করেছেন। এই আবার তার কিছুক্ষণ পর কিন্তু তিনি এও বলেছেন যে তিনি আইসিসিকে বিষয়টি মানে অভিযোগ করেননি। তো তিনি কি অভিযোগ করেছেন কিনা সে বিষয়টি নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়ে গেছে এবং এই অভিযোগটি কিন্তু আইসিসি আমলে নিলে আইসিসির কিন্তু একটি বিসিবির বিরুদ্ধে একটি পদক্ষেপ নেওয়ারও কিন্তু একটা ব্যাপার রয়েছে। এছাড়াও বিসিবি কর্তৃক বিসিবিতে এই বিষয় সম্পর্কে তাদের পদক্ষেপ কি হবে বা এদের আনুষ্ঠানিক কোনো ঘোষণা আছে কিনা, যেহেতু তিনি একবার বলেছেন যে তিনি আইসিসিতে অভিযোগ করেছেন এবং আরেকবার বলছেন যে করেছেন কিনা, যদি করে থাকে তাহলে বিসিবি পদক্ষেপ কি হবে সেটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়টিও কিন্তু মিটিংয়ে বা সভায় কিন্তু এই বিষয়টিও কিন্তু আলোচ্য বিষয় থাকবে। তো এখন দেখবার পালা যে মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ কি হবে। তো বিসিবি থেকে এই ছিল আমার কাছে পাওয়া প্রাপ্ত তথ্য। তাসনুবা, ধন্যবাদ আলী। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইশিবা ইউনুস বৈঠকে $1 বিলিয়ন অনুদান সহ 6টি সমঝোতা সই। জাপানের বেসরকারি খাত থেকে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। সংস্কারের নামে বিদেশি লোক আমদানি করে নির্বাচন বিলম্বিত করছে সরকার, বলছে বিএনপি। অহেতুক দোষারোপের রাজনীতি করার অভিযোগ। নিরাপত্তাহীনতার অজুহাতে কর্মবিরতিতে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের নার্স চিকিৎসকরা, সেবা কার্যক্রম ব্যাহত। এবং দুদিনের টানা বৃষ্টি এবং ঈদের মধ্যেও স্থিতিশীল রাজধানীর বাজার, এখনও জমে ওঠেনি পশুর হাট, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।